ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমার ক্লাস 6-এর বর্গমূল কষে দেখি 18.2। আমরা বর্গমূল কিন্তু এর প্রথম ক্লাস 18.1 আমার হয়ে গেছে। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। যারা এই ক্লাসে নতুন তারা কিন্তু আগের ক্লাসটা অবশ্যই করে দেখে নেবে, এবং যাদের পেজ সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আমাদের থার্ড টার্মের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতি দরকারি অঙ্ক এই ক্লাসে তোমরা ক্লাস 6-এর সমস্ত অঙ্কই কিন্তু পেয়ে যাবে। আজ আমি বর্গমূলের 18.2 1 নম্বর অঙ্কে যাব। 18.1-এ দেখো যে সমস্ত অঙ্কগুলো ছিল সেখানে একদম বর্গমূল উল্লেখ করে দেওয়াই ছিল প্রায়। এখানে আমাদের অঙ্কগুলো একটু অন্য ধরনের। 1 নম্বর অঙ্ক দেখো, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেহেতু খুঁজতে হবে, তাহলে ওই ক্ষুদ্রতম কথাটা যখন আছে তাহলে প্রথম আমাদের কাজ করতে হবে কি, এই 12, 16, 20, 24 এদের আমরা লসাগু করব। তাহলে 12, 16, 20, 24 আগে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা খুঁজে নেব, তারপরে কিন্তু আমরা সেটা পূর্ণবর্গ কিনা বিচার করব। তাহলে দেখো 12, 16, 20, 24 এরা সবাই জোড় সংখ্যা, অতএব এগুলো 2 দিয়ে যাবে। 6, 8, 10, 12 আবার এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে। 3, 4, 5, 6 লসাগু মানে দুটো সংখ্যা ভাগ করা কইলেও আমরা করতে পারি ভাগ। 2 দিয়ে আবার যাবে, 3টা নেমে যাবে, 2 2 4, 5 নেমে যাবে, 3 2 6 আবার দেখো দুটো 3 আছে মানে এই দুটো 3 ভাগ হয়ে যাবে, বাকি 2 আর 5 নেমে যাবে। লসাগু আমাদের কিন্তু করা হয়ে গেল। এখন নির্ণয় লসাগু, তাহলে আমরা কি পেলাম দেখো, নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 আর এখানে 10 আছে মানে এটাকে আর গুণ করার দরকার নেই। 24-এর পিছনে আমাদের একটা শূন্য বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা এখানে পেলাম দেখো ক্ষুদ্রতম সংখ্যাটাকে পেয়েছি, যে সংখ্যাটা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা আমাদের এবার যাচাই করে দেখতে হবে। কারণ আমাদের এখানে খুঁজতে বলেছে পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো আমরা যদি 240টার উৎপাদকগুলোর দিকে একটু খেয়াল করি, এখানে দেখো দুটো 2 আছে, দুটো আরো দুটো 2 জোড়া 2 আছে। তাহলে এই দুটো জোড়া 2কে আমরা 2 স্কোয়ার লিখতেই পারি, দুটো 2 স্কোয়ার 4টে 2কে। আর দেখো সিঙ্গেল পড়ে রইল কি 3 আর 5। আমরা জানি পূর্ণবর্গ হতে গেলে জোড়া জোড়া সংখ্যা লাগবে তার উৎপাদকগুলো। এখানে দেখো একখানা 3 আর একটা 5 আছে, যার জন্য কিন্তু এই 240টা পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এখানে আরো একটা 3 আরো একটা 5-এর প্রয়োজন আছে। তাহলে আমরা সেটাই বের করে নেব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত হবে, 240 ছিল, এখানে একটা 3 আর একটা 5 যেহেতু কম আছে, আমরা ওই একটা 3 আর একটা 5কে দিয়ে গুণ করে দেবো। দেখো 3 5 15, তাহলে 15 0 0, 4 15 60, 0 হাতে রইল 6, 15 দুগুণে 30 আর 6 36। তাহলে 3600 সংখ্যাটা হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমাদের কোশ্চেনটা ছিল এটাই, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটাকে খুঁজতে বলেছিল। তাহলে আমরা এবার উত্তর লিখে দিতে পারি। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600। এটাই ছিল এই লেসনের উত্তর।
তারপরে দেখো আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে দেখো এখানে একটা ক্লু আমাদের দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল, আর কি দেওয়া আছে, বড় সংখ্যা ছোট সংখ্যার দ্বিগুণ। বোর্ডটা আগে ক্লিয়ার করে নিই, দাঁড়াও। তাহলে 2 নম্বর অঙ্ক দেখো, দুটো সংখ্যার গুণফল আমাদের দেওয়া আছে। তাহলে আমরা আগে সেটা লিখে নিই। সংখ্যা দুটির গুণফল কত, 98 দেওয়া আছে। আর ক্লু দেওয়া আছে কি, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। তাহলে দেখো আমরা লিখতে পারি তাহলে এখানে বড় সংখ্যা সমান কি, দ্বিগুণ ছোট সংখ্যা, তাহলে 2 গুণ ছোট সংখ্যা। এবার আমরা এই গুণফলটাকে কাজে লাগিয়ে দেবো। দেখো গুণফলটা কি আছে, দেখো দুটো সংখ্যার গুণফল 98, তাহলে আমরা লিখতে পারি তাহলে বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা 98। এবার দেখো বড় সংখ্যাটা কি, 2 গুণ ছোট সংখ্যা। এই বড় সংখ্যার জায়গায় আমরা কি করব, বড় সংখ্যার যে মানটা আমরা এখানে পেয়েছি এইটা লিখে দেব। তাহলে 2 গুণ ছোট সংখ্যা ইন্টু এখানে ছোট সংখ্যা যেরকম ছিল সেটা থাক। এইখান থেকে আমরা এটাকে সমাধান করে দেব। দেখো ছোট সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, যেমন এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে ছোট সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে যে ছোট সংখ্যা স্কোয়ার। আর 2 গুণ ছিল, 2 কে আমরা উল্টো দিকে নিয়ে চলে যাব, উল্টো দিকে নিয়ে চলে গেলে গুণ থাকলে উল্টো দিকে গেলে ভাগ হয়, তাহলে ভাগ হলে কিন্তু নিচে বসবে। এটা 2 দিয়ে 98 কেটে যাবে, এটা 49 মিলবে। এইবার দেখো এবার ছোট সংখ্যার মানটা আমরা আরামে পেয়ে যাব। ছোট সংখ্যা সমান স্কোয়ার উঠলে রুট হবে, তাহলে স্কোয়ারটা যদি ওঠে রুট 49। এবার আমরা কিন্তু জানি 49 কার রুট, এটা আমরা জানি 7 ইন্টু 7 সমান সমান একটা 7 বেরিয়েছে। তাহলে অতএব ছোট সংখ্যা আমরা পেয়ে গেলাম, ছোট সংখ্যাটা হচ্ছে আমার 7। আমাকে এখানে চেয়েছে সংখ্যা দুটো কি কি, তাহলে অতএব বড় সংখ্যাটা কি, ছোট সংখ্যার দ্বিগুণ, তাহলে অতএব বড় সংখ্যা, তাহলে 2 গুণ 7 সমান সমান 14। তাহলে ছোট সংখ্যাটা 14, এই ছোট সংখ্যাটা 7, বড় সংখ্যাটি হচ্ছে 14। তাহলে নির্ণেয় সংখ্যাগুলি, তাহলে নির্ণেয় সংখ্যা দুটি 7 ও 14, এইটা ছিল অঙ্কের। 3 নম্বর অঙ্ক দেখো, বলছি একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যার একটা উৎপাদক 17। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক আমাদের একদম ছোট্ট অঙ্ক, একটু বাস্তব ধারণা থাকলেই হয়ে যাবে। বলছে পূর্ণবর্গ সংখ্যার একটা উৎপাদক 17, তাহলে 17 তো আমরা জানি নিজে মৌলিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে, তাহলে যেহেতু লিখব, যেহেতু পূর্ণ বর্গ সংখ্যাটির একটি উৎপাদক
17। অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি হবে, যেহেতু একটা উৎপাদক 17 তার মানে নিশ্চয়ই ওখানে আরো একটা 17 আছে, আর ছোট সংখ্যা মানে ওখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 17 গুণ 17, 17 গুণ 17 কত আমরা জানি সবাই, 289। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। 3 নম্বর অঙ্কটা একটা শর্ট কোশ্চেন। আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্ক দেখো, 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা শূন্য ছাড়া নির্ণয় করি। এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি লিখি। তাহলে এখানেও ঠিক সেই আমাদের 1 নম্বর অঙ্কের কপি অঙ্ক। এখানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, তাহলে আগে আমাদের বেছে নিতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটা। আর ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে গেলে আমাদের কাছে একটাই উপায়, সেটা হচ্ছে লসাগু করা। তাহলে ফার্স্ট আমরা 10, 15, 20, 30 এর লসাগু করব। দেখো এখানে সব 0 আর 5 আছে, মানে 5 দিয়ে যাবে। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 6 30। আবার দেখো এখানে দুটো জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে যাবে। 3 4 2 3, দুখানা 3 আছে, মানে এটা 3 নিয়ে যাবে, 2টা নিয়ে যাবে। তাহলে নির্ণেয় লসাগু, তাহলে 5 গুণ 2 গুণ 3 গুণ 2। 1 গুণও লেখার কোনো প্রয়োজন হয় না, কারণ 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই আসবে। তাহলে 3 দুগুণে 6, 6 10 60। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 60। আবার ঠিক তাই 60টাকে আমরা দেখে নিই যাচাই করে এটা পূর্ণবর্গ কিনা। এবার দেখো 60 ইকুয়াল টু আমরা কি পাবো, দেখো দুটো 2 মানে 2 স্কয়ার। এখানেও দেখো একটা 3 আর একটা 5 সিঙ্গেল পড়ে আছে, তাহলে 60 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে লিখে নাও 60 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে 60কে যেগুলো সিঙ্গেল আছে 3 আর 5 আমরা সেটা দিয়ে গুণ করে দিই। তাহলে 3 5 15, 6 15 90। তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কিন্তু 900। এইবার দেখো আমাকে বলছে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে তা নির্ণয় করি। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যাটা হবে কি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা ফার্স্ট পেয়ে গেছি। এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যদি খুঁজতে চাই আমরা, তাহলে আমাদের থিওরি কি, তাহলে লিখব পরের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 900 তো আছেই, এবার বর্গের নামতা দিয়ে আমরা পরের সংখ্যাটাকে গুণ করে দেখো। বর্গের নামতায় কে আছে, 1 1 কে 1, তাহলে 1 দিয়ে 900কে গুণ করলে 900ই থাকবে। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি, 2 দুগুণে 4। তাহলে আমরা এটাকে কিন্তু 4 দিয়ে গুণ করব, বর্গের নামতা দিয়ে গুণ হয় সবসময় এটা। তাহলে 4 9 36। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হবে কিন্তু 36। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে দেখো কিছু সংখ্যা আমাদের দেওয়া আছে, সংখ্যাগুলোকে বিচার করতে বলেছে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো কোনগুলো পূর্ণবর্গ নয়, আর যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলো ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি তোমাদের ছকটা দেখিয়ে দিচ্ছি, এখানে সব অঙ্ক আমি দেখাবো না, বাকি অঙ্কগুলো নিজেরা করবে। দেখো পূর্ণবর্গ সংখ্যা একটা পার্ট, একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে।
এই ধরনের ছক আমাদের একটা আছে। তাহলে আমরা আগে সংখ্যাগুলোকে যাচাই করে নিই। বর্গের নামতায় দেখো যারা আছে তারা পূর্ণবর্গ, এখানে বর্গের নামতায় আছে যে সংখ্যাগুলো তাদের মধ্যে আমরা পাবো 100কে, আর বর্গের নামতায় আছে 144, 169, 256। বাকি যে সংখ্যাগুলো দেখো এখানে পড়ে রইল 20, 27, 50, 75, এগুলো তোমরা বাকি সংখ্যাগুলো এখানে কিন্তু টুকে দেবে। আমি বাকিগুলো আর আমি এখানে দেখালাম না। এবার আমাদের এখানে কোশ্চেন করা হচ্ছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে এগুলো পূর্ণবর্গ হবে। আমি এখানে একটা দুটো সংখ্যাকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথম যদি ধরে নিই 20, তাহলে এর প্লেন তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে। দেখো 20 যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো আমরা এইটা পাবো। তাহলে কি পেলাম? তাহলে 20 ইকুয়াল টু দেখো 2 স্কয়ার 5, তাহলে 2 স্কয়ারটা বর্গ ফিগার, ঠিক আছে। এইটা কিন্তু 5 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এখানে একে পূর্ণবর্গ করতে গেলে আরো যদি একটা 5 থাকতো আমরা তাহলে 5 স্কয়ার লিখতে পারতাম। তাহলে 20কে যদি আমরা কত দিয়ে গুণ করব? তাহলে 20কে আরো একখানা 5 দিয়ে গুণ করতে হবে। আমি আরো একটা সংখ্যা দেখিয়ে দিই, ধরো 27। তাহলে এর উৎপাদক বিশ্লেষণটা আমরা আগে করে নেব। দেখো এখান থেকেও আমরা কি পেলাম? 3 স্কয়ার ইন্টু 3, তাহলে এই 3 স্কয়ারটা পূর্ণবর্গ সংখ্যা, 3টা নয়। তাহলে এখানে 27কে আমরা তাহলে কত দিয়ে গুণ করব? আরো একখানা 3 দিয়ে গুণ করব। তাহলে এইভাবে তোমরা এখানে বাকি ছকটাকে ফিল আপ করে নেবে। এটা তোমাদের জন্য কাজ রইল, যদি অসুবিধা হয় তখন আমি এখানে তোমাদের সাহায্য করব। আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্ক দেখো, নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার দিন উপস্থিত ছাত্রদের 18, 24 এবং 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছে। ওই সময়ে তাদের নিরেট বর্গাকার ক্ষেত্রে সাজিয়েছে। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম? তাহলে দেখো, তাহলে যেহেতু কমপক্ষে, তাহলে ফার্স্ট আমাদের কাজ লসাগু করা। তাহলে ফার্স্ট আমরা কমপক্ষে সংখ্যাটা বের করে নেব। 17, 24, 27, এই 18, 24, 27, এটা আমাদের 6 নম্বর অঙ্ক। তাহলে এগুলো দেখো এরা প্রত্যেকেই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3, 6, 18, 3, 8, 24, 3, 9, 27। আবার দেখো 3 এর নামটায় দুটো যে চলে যাবে, 3, 2, 6, 8 নেমে যাবে, 3, 3, 9, 2 দিয়ে 1, 4, 3, 8 যাবে না। তাহলে নির্ণেয় লসাগু কি পেলাম? দেখো 3 গুণ 3 গুণ 2 গুণ 4 গুণ 3। তাহলে দেখো 3, 4, 12, 3, 12, 36, 3, 36, 108, 108 দুগুণে 216। 216 আমরা এখানে লসাগু কিন্তু পেয়ে গেছি। এইবার দেখো এটা আমার ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আবার যাচাই করবো এটা পূর্ণবর্গ কিনা। তাহলে 216 ইকুয়াল টু কি পেয়েছি? দেখো 2, 3, তাহলে 3 স্কয়ার। এখানে দেখো 4 আছে মানে এটা 2 স্কয়ার, আরো একখানা সিঙ্গেল 2 আর 3 পড়ে রইল। তাহলে অতএব 216টা পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ 216 পূর্ণবর্গ নয়। তাহলে 216 যদি পূর্ণবর্গ না হয় তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটাকে আগে বের করে নেব আমরা। নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা কত হবে? দেখো যেগুলো পূর্ণবর্গ নয় আমরা সেগুলোকে দিয়ে গুণ করে দেবো। এখানে দেখো 2 আর 3 পূর্ণবর্গ নয়, কারণ এদের মাথায় স্কয়ার নেই। তাহলে আমরা 216টাকে একটা 2 আরো একটা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো
তাহলে দেখো নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের কত, 216 ইন্টু 6 1296। এই 1296 জন তার মানে সেখানে আমাদের সেদিনকে উপস্থিত ছিল। তাহলে ওই দিন আমরা কমপক্ষে বিদ্যালয়ে উপস্থিত ছিলাম, তাহলে অতএব ওই দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম 1296 জন। এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক কিন্তু 2 নম্বর অঙ্কের কপি অঙ্ক। 2 নম্বরে শুধু ছিল ছোট সংখ্যা বড় সংখ্যা যে সম্পর্কটা ওখানে ছিল 2 গুণের, এখানে সেই সম্পর্কটা শুধু 3 গুণ। এখানে বলে দেওয়া আছে দুটো সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে সংখ্যা দুটো কি আমরা হিসাব করব। তাহলে এক্ষেত্রেও দেখো আমরা তাহলে যেহেতু একই ধরনের অঙ্ক আমি করেই দিচ্ছি, তাহলে এখানে শুধু তফাৎটা হবে, ওখানে ছিল 2 গুণ, এখানে কিন্তু 3 গুণ। তাহলে এখানে 7 নম্বর অঙ্কে আমরা কি লিখব, তাহলে বড় সংখ্যা সমান তাহলে 3 গুণ ছোট সংখ্যা। সংখ্যা দুটোর গুণফল দেখো এখানে দেওয়া আছে কত, 147। এই গুণফলকেই আমরা কাজে লাগাবো। তাহলে অতএব বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা 147। তাহলে বড় সংখ্যার জায়গায় বড় সংখ্যার মানটাকে আমরা এবার বসিয়ে দিই। তাহলে 3 গুণ ছোট সংখ্যা, এটা যেমন আছে টুকে দিই। তাই ছোট সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, ছোট সংখ্যা স্কয়ার, আর এই 3টাকে আমরা উল্টো দিকে পাঠিয়ে দেবো। 3টা গুণ আছে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কিন্তু নিচে বসবে। 3 দিয়ে এটা কেটে যাবে, 3 4 এ 12, 2 নাবলে 27, 3 9 27। তাহলে অতএব ছোট সংখ্যা স্কোয়ার উঠলে উল্টো দিকে কিন্তু রুট হবে, 49 আমরা জানি 7 এর রুট। তাহলে ছোট সংখ্যাটাকে তো এক্ষেত্রেও আমাদের উত্তর কিন্তু বেরিয়েছে 7। তাহলে অতএব ছোট সংখ্যা সমান 7, আর বড় সংখ্যা এখানে আমাকে 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ 7, 3 7 21। তাহলে এই দুটোই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। আমরা 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্ক দেখো একটা মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে মানগুলো আমরা আগে দেখি রুটের ভেতরে কি কি আছে। রুট 36 প্লাস রুট 25, এটা রুট 49 প্লাস রুট 9, রুট 25, রুট 100, রুট 4 প্লাস রুট 16। আমরা এই অঙ্কের আগে মানগুলোকে বের করে নেব। দেখো রুট 36 মানে আমরা এটা জানি কত, 6, রুট 25 মানে 5 5 এ 25, তাহলে 6 আর 5 এর উত্তর কিন্তু 11। এখানেও সেরকম 49 মানে 7 প্লাস 3, এটা 10, এটা 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু 15, আর এটা 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। দেখো এইবার আমরা কিন্তু বুঝতে পারছি খুব সহজেই এর মধ্যে কে ছোট কে বড়। আমাদের সাজাতে বলেছে ঊর্ধ্বক্রমে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি, ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। তাহলে দেখো এখানে
11, 10, 15, 6, তাহলে আমরা বুঝতেই পারছি 6 সব থেকে ছোট। এই সংখ্যাগুলো অনেকে লিখে দেয়, এই সংখ্যাগুলো লিখলে কিন্তু অঙ্কের নম্বর কেটে দেবে একটু। তা আমাদের কিন্তু মূল যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে উত্তরে লিখতে হয়। তাহলে আমরা ওখানে কি লিখবো? √4 প্লাস √16। পরবর্তী ছোট সংখ্যা দেখো এটা, সেটা আমরা পেয়েছি কোত্থেকে? √49 প্লাস √9। তারপরে ছোট সংখ্যা দেখো পেয়েছি আমরা এখানে, তাহলে এটা √36 প্লাস √25। সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমার এটা √25 প্লাস √100। এই সংখ্যাটাকেই কিন্তু পরীক্ষার হলে আমাদের লিখতে হবে। পরবর্তী অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক বলছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম দুটির গুণফল 24, দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল 48, প্রথম এবং তৃতীয়র গুণফল 32। তাহলে সংখ্যা দুটি কি কি হিসাব করবে? এই ধরনের গুণফলের অঙ্কে করতে হয় কি, আমাদের সবকটা যে গুণ দিয়েছে আমরা সেগুলোকে এখানে আমরাও গুণ করে দেব। তাহলে ওরা ঠিক যেভাবে বলেছে আমি দেখো সেইভাবেই আমরা কিভাবে গুণটা করছি। তাহলে দেখো ওরা আমাকে প্রথম কি দিয়েছে, দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল। আমরা আগে এগুলো টুকে নেব, একটু শর্টে লিখছি, পুরো লিখছি না। তাহলে প্রথম ইন্টু দ্বিতীয়, এর উত্তর দিয়েছে কত? এটা 24। এইটা আমাদের কাছে 1 নম্বর সমীকরণ। তারপরে দেখো দ্বিতীয় ইন্টু তৃতীয়, এর গুণফলটা দেখো দেওয়া আছে 48। এইটা আমাদের কাছে 2 নম্বর সমীকরণ। প্রথম ইন্টু তৃতীয়, এটা 32। এইটা আমাদের কাছে 3 নম্বর সমীকরণ। আমরা কি করব? এই 1, 2, 3 এই তিনটে সমীকরণকে গুণ করে দেবো। এটা লিখবো এখানে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই। এই সমীকরণ গুণ করার নিয়ম হচ্ছে বাঁ দিকটাকে একদিকে গুণ করব আর ডান দিকের গুলো সমান চিহ্নের উল্টো দিকে গুণ করব। তাহলে এখানে দেখো যেগুলো পেয়েছি সেগুলো আগে গুণ করে দিই। তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় ইন্টু প্রথম ইন্টু তৃতীয় ইকুয়াল টু, এবার ডান দিকের গুণ আমরা গুণ করে দিই, 24, 48, 32। এইবার দেখো গুণফলটার দিকে ভালোভাবে তাকিয়ে, এই গুণফলটাতে দেখো আমরা কি পেয়েছি, দেখো দুটো প্রথম, দুটো দ্বিতীয়, দুটো তৃতীয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রথম স্কোয়ার ইন্টু দ্বিতীয় স্কোয়ার ইন্টু তৃতীয় স্কোয়ার। কারণ দুটো করে গুণ করা মানে আমরা এটাকে স্কোয়ারে লিখতে পারি। এইবার এদিকটা আমরা লিখবো, দেখো 24। মৌলিক সংখ্যার গুণফল আকারে একে ভাঙবো। আমি এর আগের দিন তোমাদের শিখিয়েছিলাম এগুলো রাফ না করেও মুখে মুখে ভাঙা যায়। ধরো 24কে আমরা ভাঙছি, 24কে ছোট ছোট গুণফল আকারে ভেঙে নেবে। দেখো 4, 6, 24। 4-এর উৎপাদক বিশ্লেষণ তো আমরা মুখে মুখে করতে পারি। 4 মানে কি? 2 গুণ 2। 6 মানে কি? 2 গুণ 3। দেখো আমাদের রাফ করতে হলো না, তার মানে 24কে আমরা ভাঙলে কি পাবো? 3টে 2, একটা 3। আবার দেখো 48, ঠিক আছে, 6, 8, 48। তাহলে 6, 8, 48, 6 মানে কি? 2 গুণ 3। 8 মানে কি আমরা জানি? 2 গুণ 2 গুণ 2। 6, 8, 48। দেখো সব কটাই মৌলিক উৎপাদক। আবার দেখো 32, 32টাকেও সোজা হিসাবে আমরা ভাঙবো। দেখো আমরা যদি ভাঙি 16 দুগুণে 32, তাহলে দেখো 2, তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 2 32। তাহলে দেখো আমরা সবকটা না রাফ কষেই কিন্তু আমরা ভেঙে ফেলতে পারলাম। এইবার দেখো আমরা কি করব? স্কোয়ার গুলোকে তুলে দেবো। স্কোয়ার গুলো যদি তুলি আমরা কি পাবো? এখানে প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। স্কোয়ার উঠলে কি হবে? আমার স্কোয়ার উঠলে উল্টো দিকটা রুট হয়ে যাবে। এইবার একটুখানি দেখো এখানে 2টা কতগুলো বেরিয়েছে, দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12খানা 2 বেরিয়েছে। তাহলে 12টা 2 মানে 6টা 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। দেখো 6খানা 2 স্কয়ার আমরা এখানে লিখে দিতে পারি। এবার দেখো 3 কটা বেরিয়েছে, দেখো একটা দুটো 3, তাহলে দুটো 3 মানে একটা 3 স্কয়ার। এবার আমরা পরের লাইনে কি করব, রুটের জন্য আমরা তো জানি দুটোর জন্য একটা করে বেরিয়ে আসে, তাহলে এখান থেকে আমার কি বেরিয়ে আসবে, 6টা 2 বেরিয়ে আসবে। 1 2 3 4 5 6 আর একটা 3। তাহলে উত্তর কত হবে, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, দেখো 96 দুগুণে 192। এইবার দেখো এই যে সংখ্যাটা আমরা পেলাম এখানে, এটা হচ্ছে কিন্তু আমার প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, এই তিনটে সংখ্যার গুণফল। এই তিনটে সংখ্যার গুণফল কত পেয়েছি আমি, দেখো 192। আমাকে কিন্তু তিনটে সংখ্যার গুণফল এখানে চাইনি, চেয়েছে সংখ্যা তিনটে কি হবে। তাহলে সংখ্যা তিনটে কি হবে, দেখো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি সাইডে, এটা তোমরা কিন্তু নিচের দিকে করবে। তাহলে অতএব প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা তাহলে কি হবে, দেখো সংখ্যা তিনটের গুণফল, তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় বাই, তাহলে দেখো প্রথম সংখ্যাটাকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমি দ্বিতীয় আর তৃতীয়র গুণফলটাকে দিয়ে ভাগ করে দেবো, তাকে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তৃতীয় কেটে গেলে প্রথম সংখ্যা পড়ে থাকবে। তাহলে আমরা কি জানি, প্রথম দ্বিতীয় তৃতীয়র গুণফল আমরা এইমাত্র বের করেছি, কত আমাদের 192, সেটাকে আমরা দ্বিতীয় তৃতীয় দিয়ে ভাগ করবো। দেখো দ্বিতীয় তৃতীয়র গুণফলটা কত, দেখো 48, তাহলে 48 এই মাত্র আমরা গুণ করেছি, যেহেতু 48 4 দিয়ে গুণ করলে এটা কেটে যায়, তাহলে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 4, কারণ 48 দুগুণে 96, 96 দুগুণে 192। এবার ঠিক একই উপায়ে আমরা বের করব দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কি লিখবো, ওপরটা আমাদের ঠিক যেমন আছে তেমন লিখে দিই, তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে এখানে দেখো আমি দ্বিতীয় সংখ্যাকে বাঁচিয়ে রাখবো, তাহলে কাকে বাদ দেবো, প্রথম তৃতীয়কে বাদ দেবো, তাহলে নিচে লিখবো প্রথম ইন্টু তৃতীয়। তাহলে দেখো ওপরটা তো 192 আমরা জানি, প্রথম তৃতীয়র গুণফল কত, দেখো 32, তাহলে 32টা নিচে বসিয়ে দিলাম। দেখো 3 32 96, আমরা জানি কি 96 দুগুণ 192, তাহলে এটা কাটলে হবে 6। নেক্সট হচ্ছে তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে উপর দিকটা সেই একই রাখলাম, প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই, এখানে দেখো তৃতীয় সংখ্যাকে বাঁচিয়ে রাখবো মানে আমি নিচে লিখবো প্রথম গুণ দ্বিতীয়, তাহলে প্রথম গুণ দ্বিতীয় দিয়ে ভাগ করলে এরা দুজন কেটে গেলে তৃতীয়ই বেঁচে থাকবে। তাহলে ওপরটা সেই আবার 192, প্রথম দ্বিতীয়র গুণফল কত, দেখো 24, তাহলে দেখো 24 কত, 4 24 96, তাহলে 4 দুগুণে 8, তাহলে এটা কাটলে হবে 8। তাহলে এখানে দেখো তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম, 4 6 এবং 8। এই ছিল আমাদের এখানে তিনটি সংখ্যা। পরবর্তী আমরা শেষ অঙ্কে চলে যাব 10। দেখো আজকের ক্লাসের শেষ অঙ্ক, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 10, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকারেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, তাহলে সেই 1 নম্বর অঙ্কের কপি অঙ্ক। তাহলে কমপক্ষে কতজন বর্গাকারে সাজাবো, তাহলে কমপক্ষে মানে ফার্স্ট কাজ আমাদের কি, আমরা লসাগু করব, তাহলে 12 15 20, দেখো দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 15টা নেমে যাবে 10, আবার দেখো দুটো জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, দেখো এখানে দুটো সংখ্যা 5 দিয়ে যাবে, তাহলে 3টা নেমে গেল,
আবার দুটো 3 আছে, 3 দিয়ে যাবে। তাহলে নির্ণেয় লসাগু তাহলে দুটো 2, একটা 3, একটা 5, তাহলে 3 5 15, 4 15 60। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা পেয়ে গেলাম 60। এইবার আমাদের বিচার করার পালা 60টা পূর্ণবর্গ কিনা। তাহলে 60 ইকুয়াল টু কি পেয়েছি দেখো, দুটো 2 মানে 2 স্কয়ার, একটা 3, একটা 5। এরা সিঙ্গেল আছে মানে 60 পূর্ণবর্গ নয়। তাহলে অতএব 60 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 60 যদি পূর্ণবর্গ না হয় তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা। কত হবে? তাহলে যারা পূর্ণবর্গ নয় তাদেরকে দিয়ে গুণ করে দেবো। আবার দেখো কাদের মাথায় স্কোয়ার নেই, 3 আর 5, তাহলে এদের দুজনকে দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 5 15, 6 15 90, তার মানে 900। তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেলাম হচ্ছে 900। তাহলে ওই দিন যদি পূর্ণবর্গাকারে সাজানো হয় তাহলে ওই দিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে অতএব ওই দিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিত ছিল কতজন? 900 জন। এই ছিল আমার এখানকার। তাহলে এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের দেখো পুরো লেসনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুধু ছোট কয়েকটা অঙ্ক তোমাদের জন্য ছেড়ে রেখেছি, কারণ অঙ্ক একটু একটু নিজে নিজে না করলে আমরা অঙ্কতে কিন্তু অভ্যস্ত হব না। পৃথিবীর সব অঙ্ক কাউকে দিয়ে করিয়ে দেওয়া সম্ভব নয়, সেই জন্য তোমরা একটু অভ্যেস করবে। ভুল গেলে অবশ্যই আমি আছি, আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই বলে দেবো অসুবিধে হলে। আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। যাদের পেজ এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলুম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।